ডান। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনের প্রশ্ন সলভ করব হিসাব বিজ্ঞান অংশের। তো দেখো, হিসাব বিজ্ঞান প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের যেই টাইপের আসছে, তুমি যদি অ্যানালাইসিস করে দেখো ম্যাথ থেকেও আসছে, থিওরি থেকে আসছে। তা আমাদের অবশ্যই প্রিপারেশন নেওয়ার পূর্বে আমাদের কিন্তু কোশ্চেন স্ট্রাকচার বুঝতে হবে, প্যাটার্ন বুঝতে হবে, এই বিষয়টা অনেক বেশি দরকার। ঠিক আছে? সো আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্ন শুধু ব্যাখ্যা করব না, বিশ্লেষণ করব না, প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণের সাথে সাথে আমরা কিন্তু তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে প্রশ্ন সলভ করতে হয়। পাশাপাশি তুমি হচ্ছে কোন টপিক থেকে কোশ্চেন বেশি কমন পাবে, কোনটা থেকে কম কোশ্চেন আসে, এই বিষয়গুলো আমরা সাথে সাথে ধরাই দিব। এবং ধরো প্রিভিয়াস একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা তোমাদের সময় কিভাবে আসতে পারে, আরো কতভাবে আসতে পারে, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা জানাবো। তো প্রত্যেকে দ্রুত জয়েন করে ফেলি ঝটপট। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও আমরা নিব ক্লাস করার পূর্বে। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই আমাদের যেটা করতে হবে, মানে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে নোট খাতা রাখতে হবে, এটা মাস্ট। ওকে, নোট খাতা রাখতে হবে এবং প্রচুর পরিমাণ নোট করতে হবে। নোট না করলে তুমি কিন্তু ভালো করতে পারবে না। অ্যাডমিশনে ভালো করতে হইলে তোমার টার্গেট করতে হবে 3 মাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের একদম গুছানো নোট থাকতে হবে, যেই টপিক যখন পড়বা। এবং যেই টপিকটা বা যেইখানে তোমার মনে হবে কনফিউশন, সেটা একদম A to Z ক্লিয়ার করে করে ফেলতে হবে। ঠিক আছে? সো আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা ভাইয়াপুরা। ঠিকঠাক থাকলে আমরা চলে যাব মূল ক্লাসে। তার আগে, হ্যাঁ, তার আগে সবার কাছে রিকোয়েস্ট, প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব এবং লাইভে বন্ধুদেরকে মেনশন দিব, যাতে করে প্রত্যেকেই শুরু থেকে ক্লাসটি করতে পারে। এবং এই ক্লাসগুলো তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই রোডম্যাপ ক্লাসগুলো করলে তোমার বেসিক তো ক্লিয়ার হবে, পাশাপাশি ভালো একটা আইডিয়া কিন্তু তোমার হয়ে যাবে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। ঠিক আছে? এই জন্য প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে আর তোমাদের হচ্ছে নোট করতে হবে সাথে সাথে। ঠিক আছে? তো আমি শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে, তোমরা দ্রুত শেয়ার করে দাও। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। ওকে, ঝটপট প্রত্যেকেই ভাইয়াপুরা, প্রত্যেকেই 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 শেয়ার করে দাও। আর আমাকে একটু বলো সবকিছু ঠিকঠাক কিনা। ফজলে রাব্বি রবিন যুক্ত হয়েছে আমাদের সাথে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল মাওয়া মাইশা যুক্ত হয়েছে আমাদের সাথে। সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে ঝটপট বন্ধুদেরকে মেনশন দেই। দেখবে আজকের ক্লাসে আমরা কতটা সহজভাবে হিসাব বিজ্ঞান প্রশ্নগুলো বিশ্লেষণ করি, কতটা সহজভাবে প্রশ্নগুলো আমরা সলভ করে দিই। জাস্ট ক্লাস করো, তাহলে বুঝতে পারবা। আজকে আমরা দুইটা ইয়ারের কোশ্চেন সলভ করব, 19-20 এবং 18-19। ঠিক আছে? এবং এই দুইটা ইয়ারের যে প্রশ্ন প্যাটার্ন, এটার একটু ডিফারেন্স আছে, বিকজ 19-20 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন শুরু হয়েছে, আর 18-19 সেশনে তখন শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হতো। ঠিক আছে? সো আমরা বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব এবং যেখানে যেটা প্রয়োজন, মনে করে একটা মাত্র শর্টকাট ট্রিক্স প্রয়োজন, বেসিক ক্লিয়ারের পাশাপাশি শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা সলভ করব। ওকে, সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করতে পারি। ভাই এখন আরও ক্লাস আছে বললেন না? তো আমার ফোনের চার্জ নেই। আচ্ছা, তোমরা একটানা ক্লাস করতেছো, তবে এই ক্লাসটা করে অ্যাটলিস্ট 40 থেকে 50 মিনিট ইনশাল্লাহ। সো অনেক কিছু শিখতে পারবা এবং এটা অনেক বেশি দরকার। কারণ হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়ার পূর্বে অবশ্যই কোশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করতে হয় এই বিষয়গুলো জানতে হবে। এবং আমি তোমাদেরকে এভাবে বলে দিব যে আসলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়তে হবে, এই বিষয়গুলো যদি তুমি ভালোভাবে জানো আগে, তাহলে তোমার পরিকল্পনা করতে অনেকটা ইজি হবে। ঠিক আছে? ঢাবিতে চান্স পেতে চাইলে অবশ্যই কী করতে হবে, ভালো একটা প্ল্যান করে প্রিপারেশন শুরু করতে হবে, টার্গেট সেট করতে হবে। ঠিক আছে? সো শুরুতে একটু জানতে চাই, যেহেতু হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস তোমাদের সাথে, সো কার কোন ইউনিভার্সিটি ড্রিম, অর্থাৎ কে কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছি বা নিব, সেটা একটু জানতে চাই। দেখি এখানে হচ্ছে অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, হ্যাঁ, কেউ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো এক একজন এক এক বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে প্রিপারেশন নেয়। তো এটা মেনলি হচ্ছে যার যেটা সুবিধা বা ড্রিম থাকে সে ইউনিভার্সিটির প্রিপারেশনটা নেয়। সো আমি একটু দেখতে চাই ঝটপট প্রত্যেকে কমেন্ট করি, সাথে সাথে একটু মেনশন দেই বন্ধুদেরকে। ঠিক আছে? যাতে করে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সো দ্রুত করো প্রত্যেকেই।
কে কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছি এবং কার কোন বিশ্ববিদ্যালয়ের ড্রিম একটু ঝটপট জানাই। ওকে, সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। আমি দেখতে চাই একজন স্টুডেন্টও যাতে প্রথম কোশ্চেনটা সলভ করছে এবং শেষের কোশ্চেনের যখন আমি সলভ করি তখনও যাতে ক্লাস দেখি, ঠিক আছে? সো টার্গেট নিবা যখন যেই ক্লাস করবা বা যে টপিকটা তুমি পড়বা সম্পূর্ণ শেষ করে তারপর উঠবা, এবং ক্লাসে একদম সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ দিতে হবে, যাতে করে তুমি পুরোটাই খুব ভালো করে বুঝতে পারো। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটাই বলছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়। সো এটা আমি জানি অনেক 1 সেকেন্ড আনসার করে ফেলবা, অল্প সময় আনসার করতে পারবা, তবে এটা ডিটেলস জানতে হবে, কারণ এই প্যাটার্নের কোশ্চেনটা আসছে, এটা কিন্তু চেঞ্জ করে অন্যভাবে আসতে পারে। এই জন্য আমরা সমীকরণের একদম A to Z ক্লিয়ার করে দিব শুরুতেই। তো দেখো প্রথমে যদি আমি বলি যে সমীকরণ, মৌলিক সমীকরণ তোমরা জানো, এখানে একটু লিখি A ইকুয়াল L প্লাস ও ই, এটা কি একদম মৌলিক সমীকরণ। তারপর দেখো ভাইয়া A ইকুয়াল L প্লাস পিই হতে পারে। এই পি মানে কি বলতো, এটা অনেকের কাছে প্রথম, অনেকেই বলতে পারে যে ভাই এটা তো ফার্স্ট টাইম দেখলাম যে এই সমীকরণটা A ইকুয়াল L প্লাস পিই। এই পিটা হচ্ছে পার্টনারশিপ ইকুইটি, পিটা হচ্ছে কি পার্টনারশিপ ইকুইটি। ওকে, অনেকেই বলতেছে আমাদের রবিন বলতেছে যে ডিউ ইনশাল্লাহ গ্রেট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করবে। সো আরও আমাদের সাথে সোনালি যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সবাই একটু জানাই, সবাই একটু জানাই, এখানে অনেকেই হচ্ছে জানাচ্ছি, যারা জানাচ্ছি না একটু জানাই, দ্রুত জানাই। তোমার ড্রিম অবশ্যই টার্গেট করতে হবে এখন থেকে, তাই না, ড্রিম পূরণের জন্য। ওকে, যাই হোক, তো দেখো এটা অনেকের কাছে প্রথম মনে হতে পারে যে ভাই এটা ফার্স্ট টাইম দেখলাম। তারপরে দেখো A ইকুয়াল L প্লাস অ্যাসি হতে পারে। এই অ্যাসি মানে হচ্ছে কি বলতো, এই অ্যাসই মানে হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি, তার মানে এই সমীকরণটা রাইট, এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখো A ইকুয়াল শুধুমাত্র L হতে পারে। বলতে পারো ভাই এটা এটা কিভাবে পসিবল? হ্যাঁ, যদি কোনো ব্যবসায়ী তিনি হচ্ছে সম্পূর্ণটা লোন নিয়ে বিজনেস শুরু করে, নিজের 1 টাকাও ক্যাপিটাল নাই, তখন A ইকুয়াল L, এটা কারেক্ট হবে, ঠিক আছে? তারপরে দেখো A ইকুয়াল শুধুমাত্র ওই, এটাও কিন্তু কারেক্ট। তারপর এই যে A, এই Lটা এখানে আছে প্লাস, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, A মাইনাস L ইকুয়াল ওই, এটাও কিন্তু কারেক্ট। তারপর দেখো এই যে A মাইনাস ও ই যদি নিয়ে আসে এটা ইকুয়াল L, এটাও কিন্তু কারেক্ট। তাহলে এখানে প্রত্যেকটা সমীকরণে কি কারেক্ট, এমনভাবে শিখতে হবে কোশ্চেন যেভাবেই হোক, যেখান থেকে আসুক না কেন, তুমি যাতে 100% কনফিডেন্স নিয়ে কি করতে পারো, আনসার করতে পারো, এই টার্গেট নিতে হবে। হ্যাঁ, তাহলেই দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তুমি ভালো করতে পারবে এবং পরীক্ষার হলে কোনো কনফিউশন থাকবে না। তেমনভাবে প্রিপারেশন নাও ভাইয়া পুরা, যাতে করে কনসেপ্ট একদম 100 ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো দেখো প্রত্যেকটাই কারেক্ট। এখন আসি, এখানে কিন্তু আরো তুমি জানতে পারবা কিভাবে, সেটা একটু দেখাবো। এই যে ওই ওই মানে হচ্ছে অনার্স ইকুইটি, এই অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, এটার উপাদান আমার কয়টা, এটার উপাদান আমার 4টা। দেখো সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, এটাও কিন্তু কারেক্ট। কিভাবে ভাইয়া, সিতে হচ্ছে ক্যাপিটাল, আরে হচ্ছে রেভিনিউ, ক্যাপিটাল মানে মূলধন, রেভিনিউ মানে হচ্ছে কি আয়। তাহলে মূলধন এবং আয় এই দুইটার সাথে মালিকানা সত্ত্বের কি সম্পর্ক, পজিটিভ সম্পর্ক। তাহলে এই মূলধন এবং রেভিনিউ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আবার হ্রাস পেলে কি করবে, হ্রাস পেলে হচ্ছে কি হ্রাস পাবে। আর হচ্ছে এই এক্সপেন্স এবং ড্রয়িংস এই দুইটার সাথে মালিকানা সত্ত্বের বিপরীত সম্পর্ক, ব্যয় এবং উত্তোলন এই দুইটার সাথে মালিকানা সত্ত্বের বিপরীত সম্পর্ক। তার মানে যদি ব্যয় বা উত্তোলন বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আবার ব্যয় বা উত্তোলন যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মানে বিপরীত সম্পর্ক। এখন দেখো এই যে যেই আমি ডিটেলস পড়ালাম, ইনশাল্লাহ কোশ্চেন যদি এইভাবে না দিয়ে তোমার যদি প্রভাব দেখাতে বলে, শ্রেণীবিভাগ দেখাতে পারে, তুমি পারবে। এবং যদি ম্যাথ আসে সেটাও কিন্তু তুমি কনফিডেন্টলি আনসার করতে পারবা। হিসাব সমীকরণ এটা একদম বেসিক দিকে প্রশ্ন আসছে, ম্যাথও তো আসতে পারে, তাই না? তাহলে এটাই হচ্ছে হিসাব সমীকরণের ভাইয়া পুরা, এটাই হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। যদি বর্ধিত রূপ বের করতে বলে তাহলে কি আমরা পারবো না? তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণের কি রূপ, এটা হচ্ছে বর্ধিত রূপ। এবং ডিটেলস এখানে প্রত্যেকটা সমীকরণে কি কারেক্ট, ঠিক আছে? এবার আমাকে তোমরা বলো যে কোন সমীকরণটা আসলে কারেক্ট, বলো, ঝটপট আনসার করতে হবে, বলো কোনটা হচ্ছে কারেক্ট। এবার তোমরা নিজেরাই পারবা, আমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, এবার নিজেরা আইডেন্টিফাই করতে পারবা কোনটা আসলে কারেক্ট আনসার হবে। দেখি ঝটপট, এখানে দেখতে পাচ্ছ যে এ ইকুয়াল ও, এটা কারেক্ট, এ ইকুয়াল এল হওয়ার কথা, এটাও কারেক্ট, এ মাইনাস এল এটাও কারেক্ট, কিন্তু এ প্লাস
এ প্লাস ওই কিন্তু হবে না, এ মাইনাস ওই ইকুয়াল এল, এটা কিন্তু হচ্ছে কারেক্ট হতো, বাট এখানে আছে প্লাস, প্লাস হওয়ার কোনো প্রশ্নই আসে না, বিকজ এই ওই যদি আমরা এই পাশে নিয়ে আসি ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস, তাহলে কোনটা সঠিক নয় বলছে না, কোনটা সঠিক নয় বলছে, তার মানে সঠিক নয় কোনটা বলো তো, সঠিক নয় হচ্ছে ভাইয়া এ প্লাস ওই ইকুয়াল এল, এটা কিন্তু ভুল। তো দেখো বিশ্ববিদ্যালয়ে তোমার ইনডাইরেক্টলি প্রশ্ন বেশি আসে, মানে ডিরেক্টলি তুমি আনসার পাবে না, বলছে নিচের কোনটি সঠিক নয়, বুঝতে পারছি এটা। সো এইভাবেই কোশ্চেন আসবে, তার মানে তোমার কিন্তু অবশ্যই প্র্যাকটিস এমনভাবে করতে হবে যাতে করে তুমি শুরুতেই বুঝতে পারো আসলে কি চাইছে, এইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা ক্লাস করতেছি ভাইয়া পুরো খুবই ভালো মনোযোগ দিয়ে ক্লাস করতেছি, কিন্তু ক্লাসে এসে অ্যাটলিস্ট প্রত্যেকেই বললাম যে 2জন 3জন করে ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং অ্যাটলিস্ট একটা রিয়াকশন তো দেওয়া যায়, তাই না? সো ঝটপট যারা এখনো লাইভে রিয়াকশন দেয় না, একটা করে রিয়েক্ট দিয়ে দাও, প্রত্যেকেই প্রত্যেকে একটা করে রিয়াকশন দাও। তো দেখো এই যে দেখো একজনও বলছে যে সরি ভাইয়া এটা দেখি নাই, তুমি যদি এটা না দেখো তাহলে কিন্তু চান্স মিস হয়ে যাবে। সো খুবই কেয়ারফুলি, আর ইউনিভার্সিটির কোশ্চেন তুমি যদি সলভ করতে চাও তাহলে অবশ্যই পুরোটা পড়ে দেন অপশনগুলো দেখে তারপর ডিসিশন নিতে হবে যে হুইচ ওয়ান উইল বি দ্য ক্লোজ আনসার। ঠিক আছে, অনেক সময় মনে হবে দুইটা অপশনে কারেক্ট, তখন কি করবা, তখন যেটা ক্লোজ সেটাকে কারেক্ট আনসার হিসেবে নিতে হবে। সো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছি, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছি, আশা করি প্রত্যেকে বুঝতে পারছি। তারপর দেখো বিপরীত সম্পদ কি ধরনের জের প্রকাশ করে। সো আমি জানি অনেকেই হচ্ছে কি এটা খুব ভালোভাবে পারবা। যেমন বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে, আমাকে শুরুতে বলো তো ভাইয়া সম্পদ কি? ডেবিট। তাহলে বিপরীত সম্পদ কি হবে? ক্রেডিট। বিপরীত হিসাব এটা নর্মালি কি করে, এটা হচ্ছে একটা হিসাবকে কমায় দেয়, হ্রাস করে দেয়। তাহলে ভাইয়া বিপরীত হিসাব কোনটা? মনে করো সম্পদকে যে কমাই দিচ্ছে সে বিপরীত সম্পদ, একটা স্বাভাবিক হিসাবকে যে কমাই দেয় সে হচ্ছে বিপরীত হিসাব। এখন এই যে বিপরীতের আরেকটা নাম হচ্ছে প্রতি, আরেকটা নাম হচ্ছে কন্ট্রা। এই ভাই বিকল্প নাম তোমার মাস্ট জানতে হবে, ঠিক আছে? তাহলে বিপরীত হিসাব, এই বিপরীত হিসাব এটার আরেকটা নাম হচ্ছে কন্ট্রা হিসাব, হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে প্রতি হিসাব। এই যে দেখো আমি যখনই পড়বো, হ্যাঁ, তখন কিন্তু হচ্ছে এই যে প্রত্যেকটা বিকল্প নাম মনে রাখবো। তাহলে বিপরীত প্রতি বা কন্ট্রা সম্পদ হিসাব কোনটি, এটা বলছে না, কন্ট্রা সম্পদ হিসাব কোনটি এটা বলছে তো, তার মানে বলো তো ভাইয়া কোনটি হবে, কন্ট্রা সম্পদ হিসাব কোনটা? তো এখানে ডিরেক্টলি বলছে কোন ধরনের যে প্রকাশ করে। তো নর্মালি ভাইয়া সম্পদ হচ্ছে কি বলতো, সম্পদ অলওয়েজ ডেবিট, এটা তো সবাই জানে, তো সম্পদ অলওয়েজ ডেবিট। তাহলে বিপরীত সম্পদ কি হবে, বিপরীত সম্পদ সম্পদকে কমাই দেয়, তাহলে বিপরীত সম্পদ কি হবে ভাইয়া, বিপরীত সম্পদ হবে ক্রেডিট। গট ইট ডিয়ার স্টুডেন্টস, বিপরীত সম্পদ কি হবে, ক্রেডিট। ঠিক আছে, বিপরীত সম্পদ হবে ক্রেডিট। ওকে, এতটুকু তো জানি, তাই না? এই আচ্ছা আমি তো পড়াবো, ঠিক আছে অনেক পড়াবো, সমস্যা নেই, তোমাদেরকে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে আমরা একদম বস বানাই ফেলবো, এত সহজভাবে, এত বিশ্লেষণ নিখুঁতভাবে তোমাকে জীবনে কেউ হিসাব বিজ্ঞান শেখাতে পারবো না, আমরা এটা শেখাবো। ঠিক আছে, প্রথমত সঠিক জায়গা থেকে কি প্রিপারেশনটা নিতে হবে, সঠিকভাবে প্রিপারেশনটা নিতে হবে। সো তোমরা কি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা কোন ফ্যাকাল্টিতে পড়বা? জানো কমার্সের শিক্ষার্থীদের জন্য ফ্যাকাল্টির নাম কি? জানি কোথায় পড়বো আমরা, বলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডাইনামিক অ্যান্ড রয়্যাল ফ্যাকাল্টি কোনটি, বলতে পারি? আচ্ছা ঝটপট কমেন্ট করি তো, দেখি কে কে বলতে পারি, ঝটপট কমেন্ট করি, বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে রয়্যাল ডাইনামিক ফ্যাকাল্টি কোনটি? প্রত্যেকে ঝটপট কমেন্ট করতে থাকো, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ঠিক আছে, দেখি প্রত্যেকেই, প্রত্যেকেই কমেন্ট করো। আর যারা নতুন জয়েন করতেছে ভাইয়া সবাইকে আবার ওয়েলকাম করতেছি। হ্যাঁ, সো আমাদের এই কোশ্চেন সলভ ক্লাস এটা চলমান থাকবে ইনশাল্লাহ, আগামীকাল ক্লাস থাকবে হিসাব বিজ্ঞানের, আমি নিব। সো প্রত্যেকেই নিজেরা যারা ক্লাস করতেছো তোমাদের তো বেসিক, হ্যাঁ, ফাউন্ডেশন মজবুত হচ্ছেই, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু প্রত্যেকেই লাইভটি শেয়ার করে জানাই দিবে। তোমার যেই বন্ধুটা মনে করো ঢাকায় আসতে পারতেছে না, কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হতে পারতেছে না, হ্যাঁ, টাকার অভাবে, তাদেরকে স্পেশালি মেনশন করবা যাতে করে তারা ভালো একটা আইডিয়া নিতে পারে কোশ্চেন ব্যাংক সম্পর্কে, কিভাবে সলভ করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। কি জানি আমরা কোন ফ্যাকাল্টিতে পড়বো, জানি, জানতে হবে। ঠিক আছে, এগুলো জানতে হবে, অনেকেই হচ্ছে এখন বলতে পারতেছে না। তাহলে ভাইয়া সম্পদ ডেবিট, তার মানে বিপরীত সম্পদ ক্রেডিট। এখন আমি দু একটা এক্সাম্পল দিলে আরো ভালো হয় না? এই দু একটা এক্সাম্পল যদি আমি দিয়ে দিই তখন কি কনসেপ্ট আরো ক্লিয়ার হবে না? তাহলে বিপরীত সম্পদ কোনটা, যেটা সম্পদকে কমায় দেয়, মনে করো পুঞ্জীবিত অপচয়, অ্যাকিউমুলেট ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীবিত অপচয়, তাহলে এটা ইংরেজিতে আসতে পারে। আবার তোমার হচ্ছে অপচয় সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, এইগুলো হচ্ছে বিপরীত সম্পদ। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি বলতো, এইগুলো হচ্ছে বিপরীত সম্পদ, এইগুলো হচ্ছে
বিপরীত সম্পদ। আচ্ছা, আমরা কেউ এখন পর্যন্ত জানি না। একজন বলছে IBA, ওকে, সো হয় নাই। ফ্যাকাল্টির কথা বলছি, তুমি কোন ডিগ্রি করবে এটা বলি নাই, ঠিক আছে? আচ্ছা, একটু পরে আনসার দিচ্ছি। তাহলে বিপরীত সম্পদ হচ্ছে পুঞ্জীবিত অবচয়, এবং কি বলতো, এবং হচ্ছে কুরিন সঞ্চিতি। বৈশাখী বলছো BBA IBA, হ্যাঁ এগুলো ডিগ্রি, তোমরা BBA করবে এটা ঠিক আছে। বলছিলাম কোন ফ্যাকাল্টি, মানে কোন অনুষদে তোমরা কি করবে, পরীক্ষা দিবে। সিম্পল ভাই, তোমরা কিসের স্টুডেন্ট? বিজনেসের স্টুডেন্ট না? তাহলে কোন ফ্যাকাল্টিতে দিবে? বিজনেস ফ্যাকাল্টিতে। তাহলে বিজনেস ফ্যাকাল্টি কি হতে পারে? FBS, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ঠিক আছে, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। আচ্ছা, আমরা এত কম রেসপন্স কেন করতেছি? মানে এই যে ফ্রিতে ক্লাস দিচ্ছি এবং আজকের ক্লাসটা করো, দেখবো যে হিসাব বিজ্ঞানটা কতটা সহজ, ঠিক আছে, আমরা কেন হচ্ছে রেসপন্স কম করতেছি? তো প্রত্যেকেই ভাই বলছিলাম যে রেসপন্স করতে হবে সর্বোচ্চ পরিমাণ, তা নাহলে আমরা ফ্রি ক্লাস নিব না, বন্ধ করে দিব সর্বোচ্চ পরিমাণ যদি রেসপন্স না পাই। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, রাইট, ওকে। সো এটা হচ্ছে কি একদম রয়্যাল ডাইনামিক ফ্যাকাল্টি। ওকে। তো বলছে একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? নর্মালি সবাই বলে যে ভাইয়া একটা হিসাব 2 ধরনের জের প্রকাশ করে, কনফিডেন্টলি বলে ফেলে, কি বলতো, ডেবিট ক্রেডিট। বাট রং, নো, একটা হিসাব 2 ধরনের জের প্রকাশ করে না, একটা হিসাব 3 ধরনের জের প্রকাশ করে। একটা হিসাব 3 ধরনের জের প্রকাশ করে, ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের। তার মানে একটা হিসাব 3 ধরনের জের প্রকাশ করতে পারে, ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের। তার মানে অনেকের এখন কোশ্চেন, ভাইয়া শূন্য জের কিভাবে প্রস্তুত করা হয় বা শূন্য জের কিভাবে তৈরি হয়, সেটা একদম পানির মতো ক্লিয়ার করে দিব। প্রথমত দেখো, শূন্য জের, শূন্য জের মানে কি, একটা হিসাব এটা থাকবে না। মনে করো দেনাদার, হ্যাঁ, দেনাদার সাদিয়ার নিকট থেকে 50,000 টাকা আদায় হয়েছে। এখন দেনাদার সাদিয়ার নিকট থেকে যদি 50,000 টাকা আদায় হয়, তাহলে সাদিয়া নামক কোনো দেনাদার আমার থাকবে? থাকবে না। তখন কি লিখতে হবে? নগদান হিসাব ডেবিট, দেনাদার সাদিয়া হিসাব ক্রেডিট। তার মানে এই যে সাদিয়া কি চলে গেল না? চলে গেছে, চলে গেছে। তার মানে কি দেনাদার যে আগে ছিল, ধরো 1 লক্ষ টাকা দেনাদার সাদিয়া ছিল, এখন ওর টাকা আদায় করে ফেলছে, ওর থেকে টাকা আদায় হয়ে গেছে। এখন কি দেনাদার আছে? ওই 1 লক্ষ টাকার সাদিয়া নামক দেনাদার আছে? নাই। তাহলে দেনাদার হিসাবটা কি হয়ে গেল? শূন্য হয়ে গেল, ঠিক আছে। দেনাদার হিসাবটা কি হয়ে গেল? দেনাদার হিসাবটা শূন্য হয়ে গেল। তারপর মনে করো সোহান, পাওনাদার সোহানকে ধরো 80,000 টাকা পরিশোধ করা হয়েছে। এখন আমাদের যে পাওনাদার নামক সোহান ছিল, ওরে টাকা পরিশোধ করে দিয়েছি। যেহেতু টাকা পরিশোধ করে দিয়েছি, এখন কি পাওনাদার নামক সোহান আর আছে? নাই। তাহলে এই পাওনাদার নামক সোহান কি হয়ে গেল? এই যে দেখো সাদিয়া নামক দেনাদার, এটা থেকে টাকা যদি আদায় হয়, তাহলে সাদিয়া নামক দেনাদার আর থাকতেছে না, জিরো হয়ে যাচ্ছে। পাওনাদার কাকে বললাম? পাওনাদার হচ্ছে সোহান। এই সোহানের নিকট থেকে যদি সোহানের যদি টাকা পরিশোধ করা হয়, তাহলে সোহান নামক কোনো পাওনাদার আমার থাকতেছে না। এই যে দেনাদার পাওনাদার হিসাবের জের কি হয়ে গেল? এই জেরগুলো শূন্য হয়ে গেল, এই জেরগুলো শূন্য হয়ে গেল। তারপর আমরা অনেকেই এইচএসসিতে এটা শিখি না, কোনটা, যে আমরা জানি না সমাপনী দাখিলা কি আসলে। খুবই সহজ একটা টার্ম, কিন্তু আমরা টাচ করি না। এটা থেকে তোমাদের এবারও কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং অ্যাডমিশনের সহজ টপিকটা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কোশ্চেন হয়। তার মানে এই যে সমাপনী দাখিলা, ভাইয়া পুরা সমাপনী দাখিলায় আমরা কি জানি? সমাপনী দাখিলা, হ্যাঁ, এই সমাপনী দাখিলায় নর্মালি সমাপনী দাখিলা, এই সমাপনী দাখিলায় কি করা হয় জানো? সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে আমরা মূলত সকল ধরনের হিসাব, কোন হিসাব? এই যে অস্থায়ী, অস্থায়ী, তারপরে হচ্ছে নামিক, অস্থায়ী নামিক বা অবাস্তব, এই হিসাবগুলার জের, এই হিসাবগুলার জের শূন্য করে দেওয়া হয়। এখন অস্থায়ী অবাস্তব নামিক কোনগুলা? যেমন ধরো সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এই যে যে হিসাবগুলো দেখতে পাচ্ছ, এই হিসাবগুলার জের ক্লোজ করা হয়, এই হিসাবগুলার জের ক্লোজ করা হয় বা শূন্য করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে ভাইয়া পরে আমরা বুঝতে পারলাম সমাপনী দাখিলার মাধ্যমে সকল ধরনের অস্থায়ী নামিক বা কি অবাস্তব হিসাবের জের শূন্য করে দেওয়া হয়, ভ্যানিশ করে দেওয়া হয়। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে একটি হিসাব কয় ধরনের জের প্রকাশ করে বলতো? 3 ধরনের জের প্রকাশ করতেছে, ডেবিট, ক্রেডিট, শূন্য জের। ভাই আমি পারতাম না এই কোশ্চেনটা, আমি 1 সেকেন্ড আনসার করে দিতে পারতাম না, কোনো ব্যাখ্যা দিতাম না যে একটি হিসাব কয় ধরনের জের প্রকাশ করতে পারে। ভাই আমরা জানি একটি হিসাব 2 ধরনের জের প্রকাশ করতে পারে, ডেবিট, ক্রেডিট, কিন্তু শূন্য জের প্রকাশ করতে পারে। ধরো ব্যাখ্যা শেষ। এমন অনেক টিচার পাবে, তুমি এইভাবে পড়াবে। বাট আমি কি করলাম? এই কনসেপ্টটার A to Z ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। সো আমাদের রবিন বলছো ভাই এই ক্লাসটা রেকর্ড করছিলাম, দেখো রেকর্ড ক্লাসগুলো আমরা এখন লাইভে দিচ্ছি।
তোমার যে কোনো কনফিউশন তুমি কি করতে পারবা, ক্লিয়ার করে নিতে পারবা। ঠিক আছে, এবং তুমি হচ্ছে এগুলো আনসার করো, ইউজ টু হও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করতে। ঠিক আছে রবিন, শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, ডেডিকেশন দেখতে চাই। ওকে, আমি দেখবো এখানে যারা যারা ক্লাসে আসো, এখানে কমেন্ট করতেছো, প্রত্যেকেরই শেষে দেখতে চাই, এবং সবার নাম কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। সো সবাই কিন্তু ক্লাসে দেখতে চাই। কেউ যদি চলে যাও, হ্যাঁ মানে কেউ হচ্ছে চলে যাওয়া যাবে না ক্লাস থেকে, শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। ওকে, তারপরে আমরা হচ্ছে দেখবো তো তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো ভর্তি হয় না আমাদের কমার্স হান্টার্সের পক্ষ থেকে যে সিউনিট কমপ্লিট করছে, সো দ্রুত ভর্তি হয়ে যেতে বলো তোমরা। এবং আমরা হচ্ছে খুব শীঘ্রই ক্লাস শুরু করে দেবো পেইড ব্যাচের। আর ফাউন্ডেশন ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো করতে বলো বলো ঠিক আছে, কারণ এই ক্লাসগুলো অ্যাডমিশন হচ্ছে অনেক বেশি হেল্প করবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, এবং বেসিক যত মজবুত তুমি অ্যাডমিশন তত ভালো করতে পারবা। আর আমাদের এখানে টিচার প্যানেল বাংলাদেশের একদম বেস্ট টিচার প্যানেল। ইনশাল্লাহ তোমরা বেস্ট একটা সার্ভিস পাবে, তোমাদের যতটুকু প্রত্যাশা তার থেকে ইনশাল্লাহ আরো ভালো সার্ভিস পাবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু ডিসকাউন্টে এই 8,000 টাকার কোর্স মাত্র 4,099 টাকায় ভর্তি চলছে। দ্রুত আমাদের পেজে নক দিয়ে বিস্তারিত জন্য ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আর ক্লাসগুলো করো, তাহলে কিন্তু তুমি সহজে ডিসিশনটা নিতে পারবা। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? ভাইয়া সিম্পল, এগুলো সবাই জানি যে মুনাফা জাতীয় ব্যয় কোনটা। জি ভাইয়া থাকবে ইনশাল্লাহ, ইয়েস থাকতে হবে শেষ পর্যন্ত। সোনালি, ওকে, তো বলছে মুনাফা জাতীয় ব্যয় কোনটা, তো আমরা ধরো একদম 9-10 থেকে নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়, কোনটা মুনাফা জাতীয় ব্যয় শিখে আসি, সবাই জানি। মূলধন জাতীয় ব্যয় কোনটা, যেটার মেয়াদকাল 1 বছরের বেশি থাকে, টাকার অ্যামাউন্ট বড় থাকে, যে লেনদেনগুলো অনিয়মিত সংগঠিত হয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কোনটা? মেয়াদকাল 1 বছরের কম থাকে, টাকার অ্যামাউন্ট ছোট, নিয়মিত সংগঠিত হয় ব্যয়গুলা, এগুলো মূলধন মুনাফা জাতীয়। সিম্পল পারি, বাট এত সহজ জায়গা থেকে কোশ্চেন করবে অ্যাডমিশনে? নেইবার, নেইবার, নেইবার ইবার। ঠিক আছে, কখনোই করবে না। যেমন এখানে যেখানে কনফিউশন, যেখানে ভুল হতে পারে সেখান থেকে প্রশ্ন করবো। তাহলে কিভাবে ভাইয়া? যেমন বলছে যে নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়, ভাইয়া মুনাফা জাতীয় ব্যয় কোনটা এটা বলছে, তো মনে রাখবা একটা স্থায়ী সম্পদ, সেটা যাই হতে পারে, ধরো হতে পারে আসবাবপত্র, হতে পারে মনে করো যন্ত্রপাতি, হতে পারে মেশিন, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে তোমার স্থায়ী সম্পদ। মনে রাখবা একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে, এই খরচগুলোকে তোমার মূলধন জাতীয় ব্যয় হিসাবে নিতে হবে। তাহলে একটা যদি যন্ত্রপাতি তুমি এটা হচ্ছে কি করো, এটা হচ্ছে কিনে নিয়ে আসো, তাহলে তোমার কি করতে হবে, পরিবহন ব্যয় হবে, পরিবহন ব্যয়। হ্যাঁ, তারপর মনে করো নিয়ে আসার পর এটাকে বসাতে হবে, তাহলে সংস্থাপন ব্যয় হবে, সংস্থাপন ব্যয়। তারপর মনে করো বসাবে কারা, লেবাররা, তাদেরকে আবার মজুরি দেওয়া লাগবে, মজুরি। আবার মনে করো আমদানি শুল্ক থাকতে পারে, আমদানি শুল্ক। এই যে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে জানো, এগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। তার মানে এগুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও ভাইয়া পুরা, যেহেতু এগুলো একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে আমার প্রয়োজন হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমার মূলধন জাতীয় ব্যয় হিসাবে নিতে হবে। বুঝতে পারছি? এইগুলাই হচ্ছে তোমার অ্যাডমিশন আসবে, এবং এইগুলাই কি এখন থেকে ক্লিয়ার করতে হবে। তাহলে ভাই আপুরা, নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় বলো? নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মেশিনের ক্রয় মূল্য মূলধন জাতীয় ব্যয়, আমদানি শুল্ক মূলধন জাতীয় ব্যয়, সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়। এই দুইটা মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও মূলধন জাতীয় ব্যয় হিসাবে আমার নিতে হচ্ছে। ঠিক আছে, মুনাফা জাতীয় ব্যয় হিসাবে নিতে হচ্ছে। তার মানে মেশিনের বিমা খরচ এটা কিন্তু হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, বিকজ বিমা খরচটা এটা ডিরেক্টলি মেশিনের সাথে জড়িত না, ইনভলভ না। ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্টলি জড়িত না বা ইনভলভ না, দ্যাটস ওয়াই এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসাবে নিতে হবে। ঠিক আছে, কারণ তুমি যদি 3 মাস মেয়াদি বিমা করো, তাহলে 3 মাস পর পর তোমার টাকা দিতে হবে, 6 মাস মেয়াদি করলে 6 মাস পর পর দিতে হবে, 1 বছর মেয়াদি করলে 1 বছর পর পর প্রিমিয়াম দিতে হবে, তাই না? এভাবেই হচ্ছে এটা হয়। আগে আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্নটা, সো এটা খুবই সহজ একটা প্রশ্ন, এবং মনে রাখবা আমি ক্লাসে ইনশাল্লাহ, এটা হচ্ছে আর্থিক বিবরণীর একটা ম্যাথ। তোমরা অ্যাডমিশনে আর্থিক বিবরণীর যে টপিকটা, এটার পণ্যের ক্রয় বিক্রয় নামক একটা টপিক পাবে, যেই টপিকটায় আর্থিক বিবরণীর সব ম্যাথ থাকবে, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, এই টাইপের সকল ম্যাথ এখানে পাবে। তো মনে রাখবা এই ম্যাথগুলোর যত সূত্র আছে, একটা সিঙ্গেল সূত্র তোমার মুখস্থ করতে হবে না, আমি জাস্ট সিকোয়েন্স বলে দিব, সিকোয়েন্স দেখে দেখে তুমি ম্যাথ সলভ করবে, এবং অটোমেটিক সূত্র তোমার মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ করতে গেলেই তুমি কিন্তু ভুলে যাবে, সো ডোন্ট মেমোরাইজ। ওকে, ওকে, সো তাহলে আমরা দেখি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বলছে, কি কি দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ পণ্য আছে, আমরা জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা। নাম্বার 1,
প্রারম্ভিক মজুদ পণ্য এবং হচ্ছে কৃত পণ্যের ব্যয়। তাহলে 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারবো না। প্রারম্ভিক মজুদ পণ্য আছে কিন্তু ওর সাথে যার সম্পর্ক, ওর সাথে যার জোড়া, সে কিন্তু নাই, কে নাই? কৃত পণ্যের ব্যয় নাই। দ্যাটস আমরা 1 নম্বরটা নিতে পারবো না। 2 নম্বর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র হচ্ছে সমাপনী মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয়। এখন তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট এইগুলো পানির মতো সহজ মনে হবে। এই কোশ্চেনগুলা তুমি ইজিলি সলভ করতে পারবা। সমাপনী মজুদ পণ্য এমনভাবে শেখাবো ইনশাল্লাহ। তাহলে সমাপনী মজুদ পণ্য কত আছে বলো তো? সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে এখানে 70,000 টাকা। কত টাকা? 70,000 টাকা। তারপর বিকৃত পণ্যের ব্যয় কত? প্লাস বিকৃত পণ্যের ব্যয়। এই বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে 30,000। তার মানে ভাইয়া পুরা এই 1 লক্ষ টাকা হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সিম্পল। এগুলো দেখবা আর হচ্ছে কি করবা? আনসার করবা। দেখবা আর আনসার করবা। দেখবা আর সাথে সাথে কি করবা? দেখবার সাথে সাথে ইনশাল্লাহ আনসার করতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝতে পারছি কিনা একটু ঝটপট আনসার করি। আমি একটু পানি খেয়ে নেই। আচ্ছা, যারা এডুকেশন পেজ থেকে কমেন্ট করতেছি, একটু আমাকে বলবা ভাই তুমি একবার না পারলে আমি 10 বার বলবো, তবে কনসেপ্ট 100% ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? সো যারা এডুকেশন পেজ থেকে, এডুকেশন পেজ থেকে কমেন্ট করতেছি, তারা প্রত্যেকে হচ্ছে কমার্স হান্টার্স পেজে চলে আসে, এখান থেকে কমেন্টগুলো করো। এখান থেকে হচ্ছে আমি কমেন্ট পড়তেছি। ঠিক আছে? এখানে পূর্ণতা আছে, পূর্ণতা, তারপর হচ্ছে রবিন আছে, সোনালি আছে। তো তোমরা হচ্ছে এডুকেশন পেজ থেকে করতেছো, গুড ক্লাস করতেছো। তো এখানে হচ্ছে তোমরা কমার্স হান্টার্স পেজে চলে আসো প্রত্যেকেই। ওকে। সো ভাই কিছু কিছু পোলাপান আছে এত বেশি কিপটে কমার্সের স্টুডেন্টরা, যারা এখানে এসেও এখন পর্যন্ত মুখে এসে পারে। গুড, থ্যাংক ইউ। এভাবেই নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে? তো তারা হচ্ছে ক্লাস করে, অথচ মানে লাইভে একটা রিয়াকশনও দেয় না। ভাই কয়েকদিন পর তোমরা হাজার হাজার টাকা ইনকাম করবে, হাজার হাজার টাকা হাত দিয়ে আসবে যাবে, গিফট হলে চলবে? ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 বলছে নিচের কোন হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? অলরেডি সমাপনী দাখিলা আমি একদম পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা নামিক হিসাবগুলোকে বন্ধ করে দিই। কোন হিসাব বলো তো? এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা নামিক, অস্থায়ী বা অবাস্তব হিসাবগুলো, নামিক, অস্থায়ী, অথবা এটাকে আমরা বলতে পারি অবাস্তব, তাহলে নামিক, অস্থায়ী এবং অবাস্তব হিসাবগুলোর জের বন্ধ করে দেই। নামিক, অস্থায়ী, অবাস্তব হিসাবগুলোর জের বন্ধ করে দেই। কোনগুলা? সকল প্রকার আয়, তোমরা জানো, ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ। সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এই হিসাবগুলোর জের বন্ধ করে। তাহলে কোনটা হবে? উত্তোলন। গট ইট ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি? যারা ঢাকার আসি চলে আসবো ক্যাম্পাসে ঘুরতে। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। স্যার আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন, স্যার রানিং স্টুডেন্ট, জসীমউদ্দিন হল আমার। তো চলে আসবা, ক্যাম্পাস ঘুরবা। তুমি যে স্বপ্ন দেখতেছো, যাকে পাওয়ার জন্য তুমি এত পরিশ্রম করবে, তাকে যদি নিজ চোখে দেখো, তখন এই যে স্বপ্ন পূরণের জন্য তোমার দেখবা যে আগ্রহটা, ইচ্ছাটা আরো বেশি জাগ্রত হবে, আরো বেশি বাড়বে। সো বাস্তবে এসে এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে? যদি সুযোগ হয়। ওকে। ভাইয়া এখন ভর্তি হলে কি ডিসকাউন্ট পাবো? ইয়েস, এখন তো ভর্তি হলে ডিসকাউন্ট পাবে। যে 8,000 টাকার কোর্স মাত্র কত টাকা কিনতে পারবা? 4,099 টাকা। ঠিক আছে? এখন কিন্তু এই ডিসকাউন্টটা পাচ্ছ। সো দ্রুত পেজে নক দাও, মন ফরিং, আর আমার কথা বলো যে ভাইয়ার ক্লাস থেকে আমি হচ্ছে আসছি। ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার জন্য এই ডিসকাউন্টটা থাকবে। সো দ্রুত হচ্ছে পেজে নক দাও, নক দিয়ে বলো, দ্রুত হচ্ছে পেজে নক দাও, নক দিয়ে হচ্ছে বলো, তাহলে ইনশাল্লাহ তোমাকে ভর্তি করে নিবে এবং আমি তোমার ইনফোটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে বলো তো এখানে কোনটা হবে? বলো দ্রুত। ওকে ওকে ওকে, গ্রেট, এটা পারছি আমরা। তাহলে চলে যাব 7 নাম্বারে, উদ্বৃত্ত পত্র। ভাই বিকল্প নাম, যেটা বলছিলাম যে বিকল্প নাম তোমার জানতেই হবে।
ঠিক আছে, যেমন হচ্ছে এই উদ্ধৃত পত্রের আরেকটা নাম কি বলতো, এই উদ্ধৃত পত্রের আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই উদ্ধৃত পত্রের আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃত পত্র আর্থিক অবস্থার বিবরণী। তারপর এটার আরো একটা নাম আছে কি বলতো, স্থিতিপত্র বা বৈশ্বিক বিবরণী, তাই না? যেমন ধরো বৈশ্বিক বিবরণী, বৈশ্বিক বিবরণী বলতে পারি আমরা। তারপর মনে করো এটা ইংরেজি একটা নাম আছে কি বলতো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কি বলতো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাও বলতে পারো তোমরা। এইগুলা। তারপর হচ্ছে স্থিতিপত্র বলতে পারো। বিকল্প নাম, তো বিকল্প নাম মাস্ট জানতে হবে তোমাদের, আদারওয়াইজ কিন্তু দেখবা যে হচ্ছে তোমরা পরীক্ষার হলে গিয়া অনেক সময় মনে হবে যে অন্য কোনো টপিক থেকে কোয়েশ্চেন চলে আসছে। এই জন্য বিকল্প নাম খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে ভাইয়া পুরা? তাহলে উদ্ধৃত পত্র প্রস্তুত করা হয় কখন ভাইয়া? এই উদ্ধৃত পত্র প্রস্তুত করা একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কখন বলতো, একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য এটা তৈরি করা হয়, একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এখন এই নির্দিষ্ট সময় বিন্দু বলতে কি বোঝায়? এই নির্দিষ্ট সময় বিন্দু বলতে বোঝায় এক্সাক্ট একটা দিন অথবা এক্সাক্ট একটা তারিখের জন্য, মূলত এক্সাক্ট একটা দিন অথবা তারিখের জন্য মূলত এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। এখন যদি প্রশ্ন আসে ভাইয়া আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে, তাহলে কি হবে? এটা হবে চলমান প্রতিষ্ঠানের ধারণা। তার মানে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় ভাইয়া হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। কখন তৈরি করা হয়? নির্দিষ্ট একটা দিনের জন্য, নির্দিষ্ট একটা তারিখের জন্য, স্পেসিফিক একটা ডে এর জন্য তৈরি করা হয়। ঠিক আছে, সো এইগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। ওকে, একটা পয়েন্ট শিখলে কখনোই হবে না, খুব ভালো করেই জানতে হবে। সো পূর্ণতা প্রাপ্তি বলছো স্যার। সো স্যার যদি কোনো কোশ্চেন থাকে আপনার করে ফেলেন দ্রুত ঝটপট, কোনো প্রবলেম নাই। সেখানে আমরা ক্লাস নিচ্ছি এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দিব ইনশাল্লাহ। ওকে, সো দ্রুত বলে ফেলো। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। এখানে বলছে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়। সো এটা আমরা ক্লিয়ার করছি, তাই না? বলো তো, আর্থিক বিবরণী কয়টি? 4টি। আর আর্থিক বিবরণীর অংশ কয়টি? 5টি। ঠিক আছে, তাহলে আর্থিক বিবরণী কয়টি ভাইয়া? আর্থিক বিবরণী কয়টি বলো তো? আর্থিক বিবরণী হচ্ছে 4টি। আর্থিক বিবরণী কয়টি? 4টি। আর এই আর্থিক বিবরণীর অংশ কয়টি বলো তো? আর্থিক বিবরণীর অংশ, আর্থিক বিবরণীর অংশ হলো 5টি। তাহলে আর্থিক বিবরণী হচ্ছে 4টি, আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। এখন দেখো 4টি বিবরণী কি কি? 4টি বিবরণী হচ্ছে প্রথমে আসবে ধর আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, তারপর নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তার মানে প্রথম 4টাই হচ্ছে আমাদের বিবরণী। তাহলে অংশ কয়টি? অংশ হচ্ছে 5টি। এর মধ্যে 5 নাম্বার হচ্ছে টিকা বা নোট বা ফুটনোট। তাহলে টিকা, নোট বা ফুটনোট এটা হচ্ছে 5 নাম্বারটা। তার মানে আর্থিক বিবরণী হচ্ছে ভাইয়া 4টি, আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি, আর আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 3টি, যেমন সম্পদ, দায় এবং মূলধন। সো এই পয়েন্টগুলা খুব ভালোভাবে শিখতে হবে। এবং এই আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। তো দেখো কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? আর্থিক অবস্থার বিবরণী একটা অংশ, নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপর আছে কমপ্রিহেন্সিভ, ভাইয়া ইংরেজি শব্দ। এই কমপ্রিহেন্সিভ মানে হচ্ছে বিশদ, এই কমপ্রিহেন্সিভ মানে হচ্ছে বিশদ আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণী এই 3টা কিন্তু অংশ। বাট এই যে মূল্য সংযোজন বিবরণী এটা কিন্তু অংশ না। এটা কি বলতো? এটা হচ্ছে ভ্যাট। ভ্যাট মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তার মানে মূল্য সংযোজন কর। এটা কি আর্থিক বিবরণীর কোনো অংশ ছিল? ছিল ছিল না। এটা কিন্তু আর্থিক বিবরণীর কোনো অংশ ছিল না। এটা কিন্তু আর্থিক বিবরণীর কোনো অংশ ছিল না। এটা কিন্তু আর্থিক বিবরণীর কোনো অংশ ছিল না। ঠিক আছে, সো আমাদের সুমনা বলছো অ্যাকাউন্টিং সিকিউটা করা যায়, বাট এমসিকিউ ওমাগো আমার মাথায় ঢুকে না। আচ্ছা, সিকিউর চাইতে এমসিকিউ অনেক বেশি সহজ। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া, তোমাকে না, ধরো এখানে যারা ক্লাস করতেছে, এই তোমরাই বলো, সিকিউ বেশি সহজ নাকি এমসিকিউ? কোনটা? এমসিকিউ সহজ। ঠিক আছে, এবং সহজ তো এমনি এমনি আর হবে না, তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে, তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, মাঝে মাঝে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, মাঝে মাঝে গল্প দিয়ে শিখতে হবে। অর্থাৎ যেটা বলবো মানে সর্বোপরি তোমার হচ্ছে অবশ্যই বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং একটু আনন্দ আনন্দে শিখতে হবে। প্যারা হিসাবে নেওয়া যাবে না। ওকে, সো প্যারা হিসাবে নেওয়া যাবে না, বুঝতে পারছি? প্যারা হিসাবে নেওয়া যাবে না।
কি আগ্রহ এত কম কেন? আহ, এই যে রবিন বলছে যে সিকিউ, ইয়েস সিকিউ, এক্স্যাক্টলি সিকিউ। ডেফিনেটলি সিকিউ ইজি, সিকিউ ইজি। আচ্ছা, সমস্যা নাই। তোমাদের যে কঠিন টার্ম এমসিকিউ, এমসিকিউ তোমাদের জন্য অনেক বেশি সহজ হতে যাচ্ছে, এমনভাবে শেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো তারপরে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। এখানে নতুন মুনাফার অনুপাত। দেখো এই নতুন মুনাফার অনুপাত তুমি মাত্র 1 সেকেন্ড আনসার করবা। দেখো এখানে দুজন অংশীদার 2:1, তৃতীয় জনকে তারা 5/1 মুনাফা দিচ্ছে। ভাইয়া তৃতীয় জনকে যে ব্যবসা অংশীদার করছে সে 5 ভাগের মধ্যে 1 ভাগ মুনাফা পাবে। তাহলে এই যে 5/1 পাবে সি, তাহলে বাকি দিয়ে কে পাবে? পুরাতন যারা তারা পাবে। তাহলে আমরা যেটা করব, এই নতুন অনুপাতের বিয়োগফল, এই নতুন অনুপাতের ভালো করে খেয়াল করো, নতুন অনুপাতের বিয়োগফল, এই যে বিয়োগফল কত আছে 4, এই বিয়োগফলকে গুণ করো পুরাতন অনুপাতের সাথে। দেখো 4 × 2 = 8 ভাইয়া, পুরা 4 × 4। এবার এই পুরাতন অনুপাতের আবার যোগফল, কি ফল? যোগফল 2 আর 1 কত হয় 3। এই 3কে গুণ করব কত অংশ দিয়ে ব্যবসা অংশীদার করছে 1, তাহলে 3 × 1 = 3। তার মানে ভাইয়া 8 4 3, এটা হচ্ছে নতুন অনুপাত। দেখো 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডের বেশি লাগবে। এখন দেখো তুমি নতুন অনুপাত থেকে অনেক প্রশ্ন আসছে, বিগত সালে প্রচুর প্রশ্ন আসছে। ঠিক আছে, সো আমি যে নিয়মটা শেখালাম, জাস্ট তুমি হচ্ছে এখন নিজের বইতে বা কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো, সব পারবা। কোশ্চেন দেখবার আনসার করবা ভাই, দেখবার আনসার করবা। ঠিক আছে, কোশ্চেন দেখবার সাথে সাথে আনসার করবা, সো তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে তখন। ক্লিয়ার? ও মাশাল্লাহ, সো আমাদের এখানে দেখতে পাচ্ছি সবাই আনসার করতেছে। সো সিয়াম আহমেদ, তারপরে রবিন, রবিন কিন্তু সেরা। গন্তব্যহীন উড়ো চিঠি, তার মানে গন্তব্যহীন উড়ো চিঠি, যদি তোমার গন্তব্য না থাকে, তোমার যদি গোল না থাকে, তোমার যদি স্বপ্ন না থাকে, তাহলে ভাইয়া কিভাবে তুমি চান্স পাবে, মানে কিভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে? গন্তব্যহীন বললে হবে? অবশ্যই গন্তব্য সেট করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে জয়ন্ত চক্রবর্তী আনসার করছো, আবির হোসাইন, সোহান, জ্যোতি চৌধুরী, আফরিন, তারপর হচ্ছে আরোহী আলো, জান্নাতুল মাওয়া মাইশা, 2+1 কেন হলো? তারপর আল নোমান বলছো আবার প্লিজ বুঝান একটু। ওকে গ্রেট, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আবার একটু বুঝাই, সেটা হচ্ছে এখানে দেখো 2-1 কেন হলো এটা একটু বলতেছে আবার। এখানে দেখো নতুন যে অনুপাতটা আছে, 5/1 অংশ দিবে কাকে? গ কে, মানে 3 নাম্বার যে মানে সবার শেষে অংশীদার হয়েছে। তাহলে 5/1 পাবে গ, বাকি যে অংশটুকু আছে এটা কে পাবে? পুরাতন যারা ছিল। তাহলে এই অংশটা পুরাতন অনুপাতের সাথে আমার কি করতে হবে? যোগ করতে হবে। পুরাতন কত ছিল? এই যে 2 3 2 1। তাহলে দেখো 4 × 2 = 8, 4 × 4 এই হয়ে গেল। এবার এই যে পুরাতন যেটা ছিল, পুরাতন যতটুকু ছিল, এখান থেকে নতুন যে যুক্ত হয়েছে উনি কি এখান থেকে অংশ পাবেন না? এই জন্য এই পুরাতন যারা ছিল 2 1 এই রেশিওতে তারা পাইতো, তো এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই অংশটা আবার কি সি পাবে, এই জন্য সি এর সাথে গুণ করে দিবে। সি কত আছে 1, তার মানে 8 4 3, এটাই হচ্ছে নতুন অনুপাত। সহজভাবে আবারও যদি বলি ভাইয়া পুরা, এটা ধরবা মানে বোঝার জন্য, ম্যাথ সলভ করার জন্য, এটা ধরো পুরাতন অনুপাত, এটা নতুন, নতুনটার বিয়োগফল বুঝার ট্রাই করো। নতুনটার বিয়োগফল, বিয়োগ করলে ওই বিয়োগফলকে গুণ করবা পুরাতন অনুপাতের সাথে। দেখো এখানে বিয়োগফল কত আছে 4, 4 × 2 = 8, 4 × 4। তারপরে দেখো এই পুরাতনটার যোগফল, পুরাতনটার কি ফল? যোগফল, কি ফল? যোগফল, কি ফল? যোগফল। তাহলে 2 এর 1 কত 3, এই 3কে গুণ করবো 1 এর সাথে, 8 4 3। মানে তুমি এখন কোশ্চেন দেখবা, এডুকেশনে কল করে কেউ কল ধরে না স্যার, এডুকেশনে কল করে কেউ কল ধরে না, এমন তো হওয়ার কথা না। আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে তুমি কি ভর্তি হওয়ার জন্য এই এখানে বাস দেওয়ার কি আছে? এটা হচ্ছে জাস্ট ফান করা হয়েছে। গন্তব্যহীন উড়ো চিঠি। আসো, আরেকজন আবার আসছে, তাকে হচ্ছে একটু জ্বালানোর জন্য, হ্যাঁ, বান দেওয়ার জন্য। আসো, ক্লাসে আসছো ভাই, ক্লাসে শিখো, তোমাদের এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর আমাদের কাছে সবাই সমান। ওটা জাস্ট একটু এমনিতে ফান করা হয়েছে, হ্যাঁ। তো সিরিয়াসলি আবার কেউ না নেই। ওকে, আমি হচ্ছে এটা জানাই দিব, প্রবলেম নাই।
আর অনেক বেশি চাপ তো ভর্তির, এই জন্য আর কি অনেক সময় হচ্ছে তোমাদের কল বা মেসেজ এটা রেসপন্স করতে পারে না। যাই হোক, ইনশাল্লাহ যারা ফোন দিচ্ছ বা নক দিচ্ছ সবাইকেই সবার ফোনেই ধরবে, হ্যাঁ, বা হচ্ছে রেসপন্স করবে। তারপর দেখো, অপচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরে সবচেয়ে কম দেখানো হয়? ভালো করে খেয়াল করো ভাইয়া, কম দেখানো হয়, সবচেয়ে কম দেখানো হয় কোনটায়? ঠিক আছে, এটা বলছে সবচেয়ে কম দেখানো হয় কোনটায়। এই যে দেখো, যারা বলছি সে কিন্তু হচ্ছে বুঝতে পারছে না ভাইয়া। ওকে, সো অবশ্যই অবশ্যই আমার কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এটা বলো তো দেখি কে কে পারো। আমার আগের ক্লাসটি তোমরা করো নাই, এটা তো রেকর্ড দেওয়া হয়েছিল। ওকে, দেখি তো, যারা আগের ক্লাসগুলো করছে তারা কিন্তু আনসার করতে পারবা। তার মানে প্রথম বছরে সবচেয়ে কম দেখানো হয় কোনটায়? তোমরা জানো সরল রৈখিক ভাইয়া পুরা, এই সরল রৈখিকের আরেকটা নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এই সরল রৈখিক মেথডে তোমরা প্রত্যেকে জানো অবচয় প্রতি বছর কি থাকে, সমান থাকে। ধরো 5,000 হলে প্রতি বছর কি থাকবে, সমান থাকবে। প্রতি বছর অবচয় কি থাকবে, সমান, ইকুয়াল। আর অন্য যত মেথড আছে ভাইয়া পুরো, অন্য যত মেথড আছে প্রথম বছর অবচয় বেশি থাকে। ধরো ক্রমহ্রাসমান, এটা আস্তে আস্তে ক্রমাকারে কি করে, কমতে থাকে, ক্রমাকারে কি করে, কমতে থাকে। তার মানে এবার আমি যদি কম্পেয়ার করি, সরল রৈখিক মেথড প্রতি বছর অবচয় ইকুয়াল বা সমান, আর অন্য যত মেথড আছে প্রথম বছর অবচয় কি থাকে, বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকে। তাহলে সকল মেথডে প্রথম বছর অবচয় বেশি থাকে, আস্তে আস্তে কমে, কিন্তু সরল রৈখিকে সমান থাকে। এখন বলছে প্রথম বছর কম দেখানো হয় কোনটায়? আমরা যদি এখন কম্পেয়ার করি, সবগুলোতে তো প্রথম বছর বেশি দেখানো হয়, আর এটা সমান দেখানো হয়। তার মানে বলা যায় যে সরল রৈখিক মেথডে প্রথম বছর অবচয় কম দেখানো হয়। সো গট ইট ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ ইউ গট ইট অর নট? বুঝতে পারছি? সরল রৈখিক, রাইট। এই যে আমাদের রবিন আনসার করে ফেলছে, আরোহী আনসার করছে, আবির, নিপা চৌধুরী, হ্যাঁ সরি চক্রবর্তী, আমাদের গন্তব্যহীন উরু চিঠি সবাই আনসার করছে, সোনালী, আফরিন, গ্রেট, সবাই পারতেছি, মাহিন, মাশাল্লাহ। তাহলে এটা সরল রৈখিক মেথড। সো নেক্সট কোশ্চেন। তার আগে দেখো, কমার্স সেন্টার্সের পক্ষ থেকে আমাদের ইউনিট কমপ্লিট কোর্স ডিসকাউন্টে ভর্তি চলছে। এখন ভর্তি হলে তুমি কিন্তু 8,000 টাকার কোর্স মাত্র 4,099 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ঠিক আছে, সো দেশসেরা টিচার প্যানেল, এখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, হ্যাঁ সবচেয়ে বয়ের সাবজেক্ট হিসাব বিজ্ঞান, সেই হিসাব বিজ্ঞানের জন্য আমরা 3 জন শিক্ষক, পাশাপাশি ইংরেজির জন্য তোমরা 3 জন শিক্ষক পাচ্ছ। সো আমাদের ফাউন্ডেশন ক্লাস চলছে ফ্রিতে, ক্লাসগুলো করতে পারো, করেই ডিসিশন নিতে পারবা। আর আগামীকাল সেম টাইমেই তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো সব লাইভে হবে আমাদের কমার্স হান্টার্স পেজে, হ্যাঁ মোদের বিদ্যালয় পেজে। সো তোমার বন্ধু বান্ধব যারা এখনো যুক্ত হয় না ওদেরকে মেনশন করে দিবা, যাতে করে ওরাও হচ্ছে ক্লাসগুলো করতে পারে একদম শুরু থেকে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ যে কোর্সে যা যা পাবে, পাশাপাশি গিফট হিসাবে তোমরা ডিউ প্রিন্টেড লেকচার শিট, হ্যাঁ এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে কিন্তু। তারপর হচ্ছে ভোকাবুলারি বুক, হ্যাঁ এমসিকিউ এমআর শিট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, এগুলো সব ফ্রি থাকবে কোর্সের সাথে। এক কোর্সে ভর্তি হলে 12টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একদম ইজিলি নিতে পারবা। সো দ্রুত ভর্তি হয়ে যাও, এখন ভর্তি হইলে অবশ্যই কিন্তু ডিসকাউন্টটা নিতে পারবা। সময় সুযোগ বারবার আসে না, সময় সুযোগকে কি করতে হবে, অবশ্যই কাজে লাগাতে হবে। সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। দেখো এই কোশ্চেনগুলো দেখবার সাথে সাথে আনসার করবা। যেমন এখানে বলছে যে কিভাবে ব্যাংক সমানের বিপরীতে তুমি এইটা দেখাবা। এই ধরনের কোশ্চেন সলভ করতে হলে মাত্র তোমার কয়টা কাজ করতে হবে, 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা কাজ করতে হবে। এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হইলে তোমার জাস্ট 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা কাজ করতে হবে, বেশি না, 3টা। তিন 3টা কাজ করতে হবে, বেশি না। তাহলে দেখো প্রথমেই দেখবো যে কোন বইতে ভুল করছে, চেক ভুলে নগদ বইতে, নগদ বইতে ভুল করছে। তার মানে নগদ বইতে কাজ হবে, তার মানে ব্যাংক বই, এই দুইটা আমরা কেটে দিলাম, কারণ এই দুইটাতে কাজ হবে না। ঠিক আছে, এই দুইটাতে কাজ হবে না, কেটে দিলাম। তারপর দেখো, পরিশোধ করার কথা ছিল 3520, করছে কত, 3250। তার মানে ভাইয়া 2 নাম্বার এই কাজটা, 3520 টাকার জায়গায় পরিশোধ করছে 3250। তাহলে 270 টাকা কি করছে, এখানে কম পরিশোধ করছে। কি করছে, কম পরিশোধ করছে। এখন 3 নম্বরে এখানে যে ডিসিশন নেবে, দেনাদার নাকি পাওনাদার, আছে পাওনাদার, তাহলে বিপরীত কাজ করবা। যদি কম পরিশোধ করে তাহলে বিয়োগ, বেশি পরিশোধ করলে যোগ। তার মানে এখানে যদি কম পরিশোধ করছে তাহলে বিয়োগ করতে হবে কোন বই থেকে, নগদান বই থেকে। গ নম্বরটা কারেক্ট আনসার, নগদান বই থেকে 270 টাকা মাইনাস করতে হবে। এখন অনেকের এই প্রশ্ন এবং মাথা ঘুরতেছে, ভাইয়া এটা কম লেখা সত্ত্বেও কেন আপনি বিয়োগ করলেন, বেশি লিখলে কেন যোগ করবেন, এই বিষয়টা এখন
ক্লিয়ার না করলে মাথা তো ঘুরে যাবে, তাই না? সেটা ক্লিয়ার করতেছি। দেখো যদি দেখো যে পাওনাদার আছে, যেখানে আমরা ডিসিশনটা নিব পাওনাদার আছে, তাহলে আমাদের কি করতে হবে? ধরো ব্যাংক আর এ আমানতকারী বিতে ব্যাংক, ব্যাংকে সঠিকভাবে টাকাটা লিখছে, কি করছে? 3520 টাকা পরিশোধ করছে, 3520 টাকা ব্যাংকে পরিশোধ করছে। যেহেতু পাওনাদার আছে, নর্মালি আমরা পাওনাদার কি করি? টাকা পরিশোধ করে দেই, তাহলে টাকা কি হবে? মাইনাস হবে। এখন মাইনাস করছে কত? 3520। আমানতকারী গিয়ে ভুলটা করছে। কে ভুল করছে? আমানতকারী। কি করছে? ও ভুলে পরিশোধ করছে 3250 টাকা। তার মানে এই যে 3250 টাকা সে পরিশোধ করছে। এখন দেখো তো ভাইয়া, এখানে 3520 টাকা আমি পরিশোধ করছি, এখানে করছি 3250। একজনে তোমার থেকে 3520 টাকা পাবে, তুমি তাকে 3250 টাকা দিছো, তাহলে কি আরো 270 টাকা তাকে দিতে হবে না? তুমি তার কাছে দায়বদ্ধ না? তাহলে এখানে আমার আরো 270 টাকা কি করতে হচ্ছে? আরো হচ্ছে মাইনাস করতে হচ্ছে। তাহলে কিন্তু আমার দুই পাশে সমান হয়ে যায় জেড। এখানেও 3520 টাকা মাইনাস ফিগারে, এটাও মাইনাস ফিগারে। সো এই যে ব্যাখ্যা দিয়ে দিলাম। আর এই ব্যাখ্যাটা তুমি যখন জানবে, শর্টকাট ট্রিক্সে এই ম্যাথ অনেকবার আসছে প্রিভিয়াস এর, অনেকবার আসছে। দেখবা সাথে সাথে আনসার করবা, দেখবা সাথে সাথে আনসার করবা, ঝটপট আনসার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই কি করতে হবে? এই প্রশ্নটা প্র্যাকটিস করতে হবে। এখন এটা সবচেয়ে ঝামেলাপূর্ণ একটা প্রশ্ন মনে হতে পারে, কিন্তু এটা তোমার কাছে সবচেয়ে সহজ মনে হবে। আর ভাইয়া যদি এখানে দেনাদার থাকে পাওনাদারের জায়গায়, তাহলে কোনো কথা নাই, ওই কোশ্চেন তুমি 1 সেকেন্ড লাগবে, আর কোনো কনফিউশনও নাই। তখন কি করবা? টাকার অ্যামাউন্ট মিলানোর জন্য যদি কম লিখে সমান করার জন্য কি করবা? যোগ করবা। বেশি লিখলে বিয়োগ করবা। দ্যাটস ইট, খেলা শেষ। ঠিক আছে? খেলা কি শেষ? খেলা তখন শেষ। ভাই গিফট তো পাবেই পাবে, তোমরা যেটা টি শার্ট বা যা যা যে মনে করো পাইছো বা জিতছো উপহার হিসাবে, সব পৌঁছাই দিবে আমাদের যারা এই কাজগুলো করতেছে কুরিয়ার সার্ভিসের, হ্যাঁ, দায়িত্ব আছে, ওনারা পাঠাই দেবো, কোনো প্রবলেম নাই। তারপর দেখো বলছে মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর? যদি শর্টকাট ট্রিক শেখাই, তোমাদের কিন্তু এবার কোশ্চেন আসছে আইসিসিতে। তো দেখো নর্মালি ভাইয়া, মূল্যস্ফীতি বা এটার আরেকটা নাম মুদ্রাস্ফীতি, বা এটাকে আমরা কি বলি? ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি। এখন এই মুদ্রাস্ফীতি মনে, এটা সংক্ষেপে মনে রাখা যায়, মানে একদম শর্টকাটে লাফাইলে লিফো। এখন লাফাইলে কোন মেথড উপযুক্ত? লিফো। না লাফাইলে কি ভাইয়া? ফিফো। ঠিক আছে? তাহলে লাফাইলে লিফো, না লাফাইলে কোনটা উপযুক্ত? ফিফো। সিম্পল, তুমি আনসার করে ফেলবা, জীবনে ভুল হবে না। এখন এতটুকু বুঝলি কি হবে? তুমি ধরো শর্টকাট ট্রিক জানো, পরীক্ষা হলে 1 সেকেন্ড আনসার করবা, কিন্তু নো, শর্টকাট ট্রিক্স না, শুধুমাত্র তোমাকে বেসিক পানির মতো ক্লিয়ার করে দিব প্রথমে। এটা ক্লিয়ার করার পর দেন হচ্ছে শর্টকাট ট্রিক্স। মানে একটা টার্মে তোমার বিন্দু মাত্র যাতে কোনো কনফিউশন না থাকে, একদম 100% যাতে ক্লিয়ার হয়ে, যেমন ভাবে হিসাব বিজ্ঞান শেখাবো। তো দেখো এখানে লাফানো ধারা বুঝাচ্ছে যে পণ্যের দাম যখন বৃদ্ধি পায়, পণ্যের মূল্য যখন কি করে? বৃদ্ধি পায়। এখন পণ্যের মূল্য বৃদ্ধি পাইলে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বা মুদ্রা, হ্যাঁ, মূল্যস্ফীতি। যখন পণ্যের কি কি করা হয়? প্রাইসটা বৃদ্ধি পায় তখন। ঠিক আছে? তাহলে লাফাইলে হচ্ছে লিফো, মানে পণ্যের দাম ওঠানামা করলে বাড়লে, আর না লাফাইলে বলতে কমলে, মানে কি মুদ্রাস্ফীতি না বলে মুদ্রার সংকোচন। এই মুদ্রার সংকোচনের সময় তাহলে কোনটা উপযুক্ত? এই ফিফো। এবার আসো কেন উপযুক্ত, কেন, এটা তো আমরা শিখলাম। এখন কেন এটা হচ্ছে ক্লিয়ার করবো। লিফো মানে কি? মানে মুদ্রাস্ফীতি মানে কি? পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়া। ধরো 10 টাকা, বাইরে 15 টাকা হলো, 20 টাকা হলো, 25 টাকা হলো, হ্যাঁ 30 টাকা হলো। এবার আমাকে বলো ভাইয়া, ফিফো মেথডে কি করা হয়? প্রথমগুলো দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়, শেষেরগুলো দিয়ে সমাপনী মজুত পণ্য। লিফো মেথডে প্রথম গিয়া দিয়া সমাপনী মজুত পণ্য। লিফো মেথড, যখন মেথডটা লিফো হবে, প্রথম গিয়া গুলা দিয়া সমাপনী মজুত পণ্য, শেষের গুলা দিয়া বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো লিফো মেথডে ভাইয়া সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখাচ্ছে আর বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাচ্ছে। যখন মেথডটা হবে ফিফো, ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে প্রথমগুলো দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় এখানে কম দেখাচ্ছে ফিফোতে, বিক্রিত পণ্যের ব্যয়টা, কস্ট অফ গুড সোল্ড। আর সমাপনী মজুত পণ্য বেশি দেখাচ্ছে। এখন দেখো লিফো মেথডে সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখাচ্ছে, লিফো মেথডে সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখাচ্ছে, আর ফিফো মেথডে সমাপনী মজুত পণ্যের মূল্য বেশি দেখাচ্ছে। এবার আমাকে বলো ভাই, যে রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে
কোনটাকে আমরা বিবেচনা করব, কমটা না বেশিটা? ডেফিনেটলি কমটা। তার মানে সমাপনী মজুত পণ্যের মূল্য যেটা কম সেটাকে আমরা বিবেচনা করবো। দ্যাটস আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির সময় অবশ্যই উপযুক্ত হচ্ছে লিফো মেথড, বিকজ লিফো মেথডে সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখায়, আর রক্ষণশীলতা নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের মূল্য আমরা কমটাকে নিয়ে থাকি। দ্যাটস ইট। সো ব্যাখ্যা দিয়ে দিলাম, কনসেপ্ট পানির মতো ক্লিয়ার করে ফেললাম। এখন তো তোমার কোনো কনফিউশন থাকবে না। এবার মারো শর্টকাট, কি লাফাইলে লিফো, না লাফাইলে ফিফো। দ্যাটস ইট। সো আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করব। সো কেমন লাগলো ক্লাসটি বলো তো? আজকে ফার্স্ট ক্লাস ছিল, আমি 2019 সেশনের প্রশ্ন সলভ করালাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আরও অনেক বেশি বেশি কোশ্চেন সলভ করব। আর বিশেষ করে তোমরা জানো যে এখানে আমরা শুধুমাত্র কোশ্চেন সলভ করতেছি না, একটা এমসিকিউ দেখাচ্ছি আর এরকম না, এই কোশ্চেনগুলো ব্যাখ্যা করতেছি, বিশ্লেষণ করতেছি। আমরা হচ্ছে আরও অল্টারনেটিভ কতভাবে প্রশ্নটা আসতে পারে পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? ইনশাল্লাহ যারা পেইড বেসে ভর্তি হয়েছে অলরেডি, সো তারা বাংলাদেশের মধ্যে বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছ। তোমাদের যতটুকু এক্সপেকটেশন ইনশাল্লাহ তার থেকে আরও বেশি পাবে। ওকে? আর যারা ভর্তি হয়নি ভাইয়া পুরা দ্রুত ভর্তি হয়ে যায়। সময় সুযোগ তো বারবার আসবে না তোমার লাইফে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি বারবার পরীক্ষা দিতে পারবে না। সো সময় সুযোগ যেটা আসছে এটাকে কাজে লাগাতে হবে। তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, মনে রাখবা এই সময়টা যে ভালোভাবে ইউজ করবে সেই ভালো করতে পারবে, সেই তার গন্তব্যে পৌঁছাতে পারবে, তার কেরিয়ারটা অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? সো এই জন্য এখন থেকে টার্গেট করো তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, টার্নিং পয়েন্ট এখন কিন্তু। তোমার বাবা মা স্বপ্ন দেখে তোমাকে নিয়ে, যাতে তুমি হচ্ছে পাবলিকান হতে পারো, ভালো একটা জায়গায় যেতে পারো। ঠিক আছে? সো এই বাবা মার জন্য কিছু করতে হবে, তাদের জন্য কিছু করতে হবে। তারা তো আমাদের পেছনে টাকা ইনভেস্ট করেই যাচ্ছে, তাদের কিছু দিতে হবে না? তুমি যদি এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, ইনশাল্লাহ এটা হবে সবচেয়ে বড় গিফট তোমার পক্ষ থেকে তোমার বাবা মায়ের জন্য। সো প্লিজ প্রত্যেকেই সিরিয়াসলি সময়গুলো ইউজ করব। 3-4 মাস একদম কি হয়ে যাব, একদম আনকালচার হয়ে যাব। ঠিক আছে? একদম হচ্ছে সোসাইটি থেকে উদাও হয়ে যাব। 3-4 মাস টার্গেট করে এমনভাবে পড়বো, স্বপ্ন থাকতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো। স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার সেটা করবো, আর আমরা তোমার পাশে আছি। হ্যাঁ, তোমাদের পাশে আমরা আসি। ঠিক আছে? সো প্রিপারেশন শুরু করে দাও প্রত্যেকেই। ওকে? একজন বলছে আহ, খুব হেল্পফুল ছিল রাকিব স্যারের ক্লাসটা, থ্যাংক ইউ। যে হচ্ছে ভাইয়া ক্লাসটা ভালো লাগতেছিল। তোমরা তো হচ্ছে একটা না অনেকগুলো ক্লাস করতেছো, তো এই জন্য ভাবলাম যে আজকে আমরা এখানে শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও বেশি সময় ধরে ক্লাস নিব, আর তোমাদের সাথে আমাদের জার্নিটা শুরু হবে। অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবে। ওকে ভাইয়া পুরা। সো আফসোস রাখা যাবে না, এমনভাবে টার্গেট করো যাতে তোমার ভিতরে এই আফসোসটা না থাকে। যদি আমি পড়াশোনা করতাম তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম, এই আফসোসটা যাতে কোনোভাবে না করতে হয়। সো এমনভাবে নিজেকে তৈরি করো। ওকে? সো দেখা হবে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সো সবার সাথে। আর এটা মনে রাখবে, যদি তোমার উদ্দেশ্যটা সৎ থাকে, হ্যাঁ, এবং তুমি সঠিকভাবে পরিশ্রম করো, তাহলে তোমার সাকসেস নিশ্চিত। আর একটা কথা আছে না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়, তাই না? সেটা মনে রাখবা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। তার মানে অবশ্যই প্রস্তুতিটা গুছানো থাকতে হবে। তা আমার ক্যাম্পাসের জুনিয়র হিসাবে ইনশাল্লাহ তোমাদেরকে চাই, এবং তোমরা সেই স্বপ্নটা পূরণ করবে। এবং তোমরা যেই স্বপ্ন দেখতেছো, তোমার বাবা মা যে স্বপ্ন দেখতেছে, সেটা কিন্তু পূরণ করাতে হবে তোমাদের। ঠিক আছে? সো শুরু করে দাও আল্লাহর নাম নিয়ে, এবং যে যতটুকু পরিশ্রম করবে ততটুকু রেজাল্ট অবশ্যই অবশ্যই পাবে, 100% পাবে। ঠিক আছে? সো তাহলে আজকে আমরা এখানে শেষ করি। ভাইয়া পুরা খুব ভালো লাগছে স্যার, আপনি খুব ভালো বোঝান, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইনশাল্লাহ আমরা ট্রাই করব আরও ভালো বোঝানোর জন্য, আরও ভালো কিছু দিতে তোমাদের। আমাদের সাথে থাকো। ওকে? আল্লাহ হাফেজ। হুম, ইনশাল্লাহ।
ইনশাল্লাহ স্যার, আপনার অ্যান্ড আমাদের স্বপ্ন পূরণ করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গন্তব্যহীন উড়ো চিঠি, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। দেখা হবে পেইড বেসের ক্লাসে। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু ক্লাস আছে সেম টাইমে, এবং তোমাদের দায়িত্ব সবাই 2 জন 3 জন করে বন্ধুদের নিয়ে আসবা ক্লাসে। ঠিক আছে, জোর করে নিয়ে আসবা। যাকে যতটুকু, যে যতটুকু আরেকজনকে উপকার করবা, ওইটার রেজাল্ট তুমি পাবে কিন্তু। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই নিয়ে আসবা ক্লাসে। আমরা অনেকে একসাথে ক্লাস করব, ভালো লাগবে। 9টায়, ঠিক 9টায়, রাত 9টায় ক্লাস হবে আগামীকাল। আল্লাহ হাফেজ। আমার আবার এখন ক্যাম্পাসে যেতে হবে।